দর্শক স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছে আমি রিয়াজ সেজান। দর্শক, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং এই সংস্কারের মধ্যে অন্যতম জায়গাটা ছিল অর্থনৈতিক সংস্কার এবং তার মধ্যে উল্লেখযোগ্য যেই কাজটি ছিল ব্যাংক খাতে, বিশেষ করে ব্যাংকগুলোকে একীভূতকরণ, ব্যাংক রেজুলেশন 2025 তৈরি করা এবং একই সাথে পরিবারতন্ত্র রোধ করা, যে সম্পদগুলো পাচার হয়ে গেছে, বিশেষ করে ব্যাংকের যে অর্থগুলো পাচার হয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনা, নানা ধরনের দায়িত্ব নিয়ে এই সরকার বিশেষ করে এই 1.5 বছর শেষ করেছে। তো আগামী সরকারের জন্য এখন করণীয় কি এবং তাদের জন্য চ্যালেঞ্জ কি, ব্যাংকের যে সংস্কার কার্যক্রম সরকার চালিয়ে যাচ্ছিল সেগুলো কিভাবে সেগুলো এগিয়ে নিতে হবে বা নতুন কোনো কিছু যুক্ত করতে হবে কিনা, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের আলোচনার জন্য বিষয় নির্ধারণ করেছি ব্যাংক খাতে আগামী সরকার ও আগামী সরকারের চ্যালেঞ্জ। ব্যাংক খাতে আগামী সরকারের চ্যালেঞ্জ, এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে এখানে আছেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইসলামী ব্যাংকের জনাব ডক্টর এম কামাল উদ্দিন জসিম, আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। আপনাদের দুজনকে প্রথমে স্বাগত জানাচ্ছি। আমরা একটু মূল্যায়ন করি। প্রথমে জনাব মাহফুজ কবির, আপনার কাছ থেকে আসি। এই সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে, বিশেষ করে ব্যাংক খাত সংস্কারের, এবং এই 1.5 বছরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আসলে গত কয়েক বছর আগে থেকে আর কি আমাদের ক্রমাগত পরামর্শ ছিল যে ব্যাংকিং খাতে একটা শক্তিশালী কমিশন গঠন করতে, এবং সেটা একটা মানে ইন্ডিপেন্ডেন্ট কমিশন হবে যে যারা আসলে এই পুরো ব্যাংকিং খাতের মূল্যায়ন করবে। তার কারণ 2018-19 সাল থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে ব্যাংক খাতে একটা বড় রকমের সমস্যা তৈরি হচ্ছে, সেখানে বড় রকমের খেলাপি ঋণের পাহাড় জমে গেছে এবং অনেক উইলফুল ডিফল্টার তৈরি হয়েছেন, এবং পলিটিক্যাল অনেক প্রেশারের কারণে অনেক রকমের কিন্তু তখন আসলে স্ক্যাম আমরা দেখতে পাচ্ছিলাম একের পর এক। এবং এরপরে কিন্তু আসলে পুরো জিনিসটা একটা ক্রিটিক্যাল লেভেলে চলে গিয়েছিল। এরপরে যেটা হচ্ছিল সেটা হলো যে এই পলিটিক্যাল বিভিন্ন প্রেশার দিয়ে রেগুলারাইজ করা একেবারে যারা ডিফল্টার তাদের ইয়েতে। তো এই জিনিসগুলো হচ্ছিল এবং তখন ব্যাংক খাত কিন্তু একবার খাদের কিনারে চলে গেছিলো। এরপরে যেটা আমরা দেখলাম যে কোভিড এবং রাশিয়া ইউক্রেন ওয়ার, তারপরে তো আমরা আসলে বিশেষ করে রাশিয়া ইউক্রেন ওয়ার যখন শুরু হলো তখন আমরা বুঝলাম যে আসলে ব্যাংক খাতের কী অবস্থা, কী কোন পরিস্থিতি। অর্থ ক্রমাগত পাচার হচ্ছিল, ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছিল, আবার জোর করে আসলে ব্যাংকের মালিকানা নিয়ে যাওয়া হচ্ছিল, পরিবারতন্ত্র কায়েম হয়েছিল। তো সেই জায়গা থেকে যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলো, তো তখন আমরা একটা আশার সঞ্চার হলো আমাদের মধ্যে যে না ঠিক আছে, এখন বোধহয় কিছুটা দাঁড়াবে। এরপরে আমাদের আশা পুরোপুরি পূরণ হয়নি, সেখানে যে আমরা কমিশন চেয়েছিলাম সেটা হয়নি, কিন্তু এখানে একটা টাস্ক ফোর্স হয়েছে। এবং আর একটা যেটা কাজ হয়েছে সেটা হলো যে বাংলাদেশ ব্যাংক কিন্তু খুবই স্ট্রং একটা পজিশন নিয়েছে যে না, ব্যাংক এভাবে চলতে দেওয়া যায় না। দুটো কাজ হয়েছে এর মধ্যে। একটা হলো যে এই যে বোর্ড অফ ডিরেক্টরস, সেখানে কিন্তু একটা আমি মনে করি যে মোটামুটি একটা ভালো একটা জায়গায় এসেছে, যেখানে আসলে এই পরিবারতন্ত্র সেখান থেকে বের হয়ে আসে, এবং একই সঙ্গে যে এইখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস এটসেট্রা, তো সেগুলো যেমন করা, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, এবং এই যে অর্থ পাচার, তারপরে এই নামে বেনামে যে ঋণ হওয়া, তো সেই বিষয়গুলো থেকে কিন্তু এখন মোটামুটি আমরা বাইরে বের হয়ে আসার পথে অনেকটাই এগিয়ে গেছি। আর এর পাশাপাশি আরেকটা যেটা হয়েছে যে এখানে যেহেতু একটা টাস্কফোর্স তৈরি হয়েছে, তো এই টাস্কফোর্সও কাজ করছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে উদ্যোগগুলো সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং সেকেন্ড যে ইস্যুটা সেটা হলো যে এই ব্যাংকের একীভূতকরণ। তো এইখানে একটা বড় রকমের সাহসী উদ্যোগ নিয়েছে এই বাংলাদেশ ব্যাংক, এবং সেখানে 5টা ইসলামী ধারার ব্যাংককে একত্রিত করে নতুন একটা ব্যাংক তৈরি করা হয়েছে, এবং সেটা আপাতত যে পাবলিক সেক্টরে থাকবে, পরে এটা একটা সময় যখন এটা স্ট্রং হবে তখন সেটা আবার চলে যাবে প্রাইভেট সেক্টরে, এরকম একটা চিন্তাভাবনা আছে। আমি মনে করি যে ব্যাংক খাতে যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হয়েছে অত্যন্ত সাহসী উদ্যোগ, এবং আসলে এই 16-17 মাসের মধ্যে যে একটা রাতারাতি বড় রকমের পরিবর্তন আমরা দেখতে পাবো সেটা ঠিক নয়, কিন্তু তারপরেও ব্যাংক বড় ধরনের কলাপস কিন্তু আমরা দেখি নাই, কলাপস হয়নি। এবং আরেকটা যেটা বড় বিশেষ হলো ব্যাংক খাতের উপরে মানুষের আস্থা ফিরে এসছে। যে আমরা দেখতাম যে না, ব্যাংকগুলো খুবই ভালনারেবল অবস্থায় আছে, অনেক সব ব্যাংক কিন্তু খুব স্ট্রেংথেন হয়েছে বিষয়টা এরকম বলা যায় না। 10-12টা ব্যাংক খুবই ভালো অবস্থাতে আছে এখন, মানে এই বিপদের মধ্যেও যেরকম অত্যাচার করা হয়েছে ব্যাংক খাতের উপরে, তারপরেও এর ভালো আছে, কিন্তু বাকি ব্যাংকগুলোর মধ্যেও কিন্তু একটা আশার জায়গা তৈরি হয়েছে যে না, আর ব্যাংকের কোনো ক্ষতি হবে না অন্তত এই সময়টাতে। আমরা আমরা এখনো অনেকে বলতে শুনি যে এই 5টা ব্যাংক ছাড়াও অনেকগুলো ব্যাংক আছে সেগুলো দুর্বল, এবং সেগুলো নিয়ে কথা বলে এরকম অনেকগুলা ব্যাংকে মার্চ করতে হবে, এই ধরনের আলোচনা এখনো শুনতে পাই। তবে তার আগে একটু জনাব কামাল উদ্দিন জসিম আপনার কাছে আসতে চাই। আমরা হচ্ছে গিয়ে স্যার মাহফুজ কবির, উনি তো আসলে অর্থনীতিবিদ হিসেবে একটা মূল্যায়ন করলো। আপনি ব্যাংকের ভেতরে আছেন এবং জানেন যে আসলে কি ধরনের পরিবর্তনগুলো হচ্ছে এবং কি ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তা আসলে শৃঙ্খলা ফেরাতে আসলে কতটুকু সরকার সফল হয়েছে, ব্যাংকের ভিতরের শৃঙ্খলাগুলোর বর্তমান কি অবস্থায় আছে?
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভিকে আজকের এই বিজনেস টাইম অনুষ্ঠানের জন্য। মাহবুব ভাই যথার্থই বলেছেন যে ব্যাংকিং খাতের যেই ধস নেমেছিল গত ১.৫ দশক কমপক্ষে, আর আগে থেকেও কিছু ছিল, কিন্তু এই গত ১.৫ দশকে বিষয়টা বেশি ঘনীভূত হয়েছে, যে করাপশনটা বেশি হয়েছিল, যে কারণে এনপিএল, নন পারফর্মিং লোন, যেটা খেলাফি লোন, এটা ব্যাপকভাবে বেড়ে গেছে। এটা আপনার ডাটা আপনাদের কাছে আছে, মানে প্রায় ২ লক্ষ কোটি টাকার লোন খেলাপি হয়ে আছে। তো তার মধ্যে বেশিরভাগ হলো ইসলামী ব্যাংকগুলো। যে আমি যে ব্যাংকে আছি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এখানেও একটা বড় অংশ। আর তাছাড়া যে 5টি একীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে, তাদের তো 90, 95, 98 পর্যন্ত তাদের খেলাপি হয়েছে। তো মূল কথা হলো যে এই এত বছরের যেই জঞ্জাল, এটা কিন্তু ওভারনাইট বা 1 বছরে বা 1.5 বছরে 100% ভালো হবে, এটা কিন্তু আশা করাটাও ঠিক না। তবে যতটুকু হয়েছে আরেকটু বেশি হতে পারতো। তারপর আমরা মনে করি যে বাংলাদেশের যে ওভারঅল আদার যে ফ্যাক্টর আছে, ফ্যাক্টরগুলি সত্ত্বেও এতটুকু আগানো, এটাকে আমরা বলবো সফলতাই বলবো। কারণ আমরা এই ব্যাংকিংয়ের সাথে কিন্তু এইভাবে অ্যালাইন্ড আগে ছিলাম না। ব্যাংকিংয়ের এই কালচারের সাথে আমরা মানে অ্যালাইন্ড ছিলাম না। আমরা জানতাম না যে কীভাবে কী ঘটছে, কীভাবে কী ঘটবে। তো সে কারণে যে এই অবস্থা থেকে নতুন যে অধ্যাদেশ জারি করেছে, মার্জারের যে পলিসি নিয়েছে, সবগুলো আমি পজিটিভ মনে করছি। এবং এই পর্যন্ত যে এসছে, এটা বাকি পথটুকু আমার মনে হয় যে খুব স্বাচ্ছন্দ্যেই যাবে। একটি সম্মিলিত ব্যাংক হয়েছে, সেখানে যে চেয়ারম্যান করেছেন একজন সচিবকে, অভিজ্ঞ একজন সচিবকে, তারপরে যারা ডাইরেক্টর হয়েছেন তারাও অভিজ্ঞ। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এই সিস্টেমটা বেটার মানে রান করতে পারবে আশা করছি। আর বাকি ব্যাংকগুলিকে যে বোর্ড ভেঙে দিয়েছে, যে কয়টা বোর্ড ভেঙেছে, সেখানেও বোর্ডের যে কম্বিনেশনটা, সেটা আমার কাছে ভালো লেগেছে। ইউনিভার্সিটির প্রফেসর, ফিনান্স ব্যাকগ্রাউন্ডের বা অর্থনীতির, তারপরে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারপর বাংলাদেশ ব্যাংকের একজন অভিজ্ঞ একজন এক্সিকিউটিভ ডিরেক্টর, এইভাবে সমন্বয় করে আর বিভিন্ন ব্যাংকের অভিজ্ঞ ব্যাংকারদের সমন্বয়ে যে বোর্ড গঠন করেছে 5 জন, এটাও একটা সায়েন্টিফিক একটা উদ্যোগ তারা নিয়েছে। আগে আমরা দেখেছি যে একটা বোর্ডে আমাদের 20 জন ছিল ডাইরেক্টর। এই 20 জন ডাইরেক্টর আসলে কিন্তু প্রয়োজন হয় না। কিন্তু 5 জন বা বেশি বড় হলে আরও 2-1 জন বাড়াতে পারে, সেটা হয়তো সরকার চিন্তা করবে, রেগুলেটর চিন্তা করবে। কিন্তু 5 জনে কিন্তু আসলে চলতে পারছে। আমাদের বড় ব্যাংক, সেই হিসাবে হয়তো তাদের কষ্ট হচ্ছে। একটু আপনার কাছে জানবো যে আপনি বলছিলেন ইসলামী ধারার ব্যাংকগুলো উপরে সবচেয়ে বেশি গেল সরকারের এক ধরনের লুণ্ঠন ছিল, সেখানে আপনাদের ব্যাংকটাও ছিল, কিন্তু আপনারা সেটা উঠলেন কিভাবে, বা কতটুকু উঠতে পারলেন আর কি? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটি একটা ভেরি পার্টিনেন্ট একটা কোশ্চেন আপনি করেছেন। আসলে ব্যাংকের যদি আমরা প্রাইমারি ক্যাপিটাল যদি ধরি, সেটা কিন্তু টাকা পয়সা না, তার চেয়ে বড় হলো ট্রাস্ট অফ পিপল। এই আস্থাটা হলো ইনভিজিবল একটা বিষয়। এই অ্যাসেট ইনভিজিবল, এই অ্যাসেটটা যার থাকে, সে কিন্তু অনেক রিস্ক থাকে। একজন মানুষকে দেখে তার উপর ভরসা করতে পারে, আরেকজন মানুষকে দেখে তার কাছে যেতেই চায় না। এই যে দুটো ফ্যাক্টর, কারণ হলো যে আস্থা, একজনকে বিশ্বাস করে, একজন বিশ্বাস করে না। যে একজন ব্যাংকারের কাছে টাকা যখন দিয়ে যায়, 1 কোটি টাকা বা 10 কোটি টাকা যখন দিয়ে যায় একজন ক্যাশিয়ারের কাছে, তাকে কিন্তু বস্তা না গুনে অনেক সময় দেয়, কিন্তু তাকে নামও জিজ্ঞাসা করে না, আপনি কি, ক্যাশিয়ারের নাম কি, আপনার কাছে টাকা দিলাম। কারণ কি, যে কাউন্টারের ওপাশে যখন বসছে, তখনই সেই আস্থা নিয়েই বসছে। এই বিশ্বাস রাখার কারণেই মানুষ কিন্তু নাম জিজ্ঞাসা না করেও একজন ক্যাশিয়ারকে কোনো আর খোঁজখবর রাখে না, টাকাটা দিয়ে যায়। তো এই আস্থাটার সংকট হওয়ার কারণে সমস্যাটা হয়েছে। আমরা মনে করি ইসলামী ব্যাংকে আমাদের বর্তমানে 2.5 কোটি গ্রাহক আছে। 2.5 কোটি গ্রাহক আগেও যেরকম ছিল, মাঝখানে একটু তাদের ফাটল, মানে একটু চির ধরেছিল নিঃসন্দেহে, কিন্তু সেটা আবার রিগেইন করেছে। আমরা এটা গভর্নর স্যার যেটা বলেছেন যে এটা মিরাকেল হয়েছে, আমরাও বলবো যেটা আসলে রিয়েল সেন্স এটা মিরাকেল। যে জনাব মাহফুজ কবির, আপনার কাছে আসতে চাই। বলা হচ্ছিল যে ব্যাংকগুলোর সবচেয়ে বড় মূলধন হচ্ছে আস্থা। আপনার কাছে কি মনে হয় এখনকার গ্রাহক ব্যাংকের উপর আস্থা করতে পারছে কিনা? আমরা জানি যে আজকেও বাংলাদেশ ব্যাংকে যারা এই একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহক ছিল, তারা আসলে আন্দোলন করছে তাদের টাকা ফিরে পাবে কিনা, বা তারা এক ধরনের মানববন্ধন বা কিছু একটা করেছে। তো সেই জায়গা থেকে আস্থা ফিরছে কিনা আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আস্থাটা এমন একটা সোশ্যাল ক্যাপিটাল যে এটা অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারে। আমরা আসলে দেখেছি যে ইভেন ক্যাপিটালিস্ট ডেভেলপ কান্ট্রিগুলোতেও এই আস্থাটাই একটা বড় ইন্ডিকেটর হিসেবে ধরা হয়, যে এটা যখন বেশি থাকবে তখন ওই প্রতিষ্ঠানটার শক্ত হিসেবে ধরে নেওয়া হবে।
তো এখন যেটা হয়েছে যে এই যে ব্যাংকগুলোর কথা আমরা বলছি যে এটা যেটা একীভূত হয়ে গেল, তো সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা পরিষ্কার নির্দেশনা আছে যে 2 লক্ষ টাকা পর্যন্ত এটা তোলা যাবে, আপাতত পাবেন গ্রাহকেরা। কিন্তু আমার মনে হয় কি যে আপনি যদি আন্দোলনগুলোর কথা খেয়াল করেন, যে আমাদের এখনকার যে আন্দোলনের ধরন, সেই এটা হচ্ছে বুঝে না বুঝে অনেক সময় আসলে ইনস্টিগেট করা হয় বাইরে থেকে যে আন্দোলন করার জন্য। তা আমার মনে হয় যে তার একটা প্রভাব আছে এটাতে। তার কারণ যেহেতু বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিয়েছে এবং একটা সুন্দর একটা যেটা বড় একটা মূলধন সেখানে তারা কিন্তু যোগান দিয়েছে, তো এবং এরপরে পুরো রুলস রেগুলেশনগুলো রেডি আছে, এখন ব্যাংক এই তো চলতে থাকবে, রোল করতে থাকবে। তো তো এই অবস্থায় এই আন্দোলন আমি মনে করি যে এটা অনভিপ্রেত, এবং এটা একটু একটু ধৈর্য ধরা উচিত গ্রাহকদের। তার কারণ আসলে আমরা যদি খুব শক্তিশালী ব্যাংকেও গিয়ে যদি ধর্ণা দিই এবং সবাই যদি সবাই টাকা একসাথে তুলতে টাকা চাই, তুলি, হ্যাঁ। তাহলে ওই ব্যাংকটাও কিন্তু পড়ে যাবে। এটাই নিয়ম ব্যাংকিং খাতের। তো যে কোনো আর্থিক প্রতিষ্ঠান কিন্তু টিকতে পারে না যদি গ্রাহকেরা অধৈর্য থাকেন। তো এই অবস্থায় আমার মনে হয় কি যে একটু সুন্দরভাবে গ্রাহকদেরকে একটু বোঝাতে হবে যে না, আসলে যে আন্দোলন যেটা করা হচ্ছে এটা ঠিক দরকার নেই এই মুহূর্তে। তার কারণ সরকার তো একটা দৃঢ় উদ্যোগ গ্রহণ করেছে, বাংলাদেশ ব্যাংক এখানে আছে। তো এই অবস্থায় আমি মনে করি যে এই আন্দোলন দেখিয়ে আসলে এটা খুব ক্লিয়ারলি বলে দেওয়া যাবে না যে আসলে এই পরিস্থিতি কেমন। তবে এটা আমি বলবো যে ব্যাংক নিয়ে একটা বড় রকমের আতঙ্ক কাজ করতো মানুষের মধ্যে, তো সেই আতঙ্কগুলো কিন্তু এখন আর নেই। হয়তো টাকাটা তুলতে পারছেন, হয়তো কোনো জায়গাতে হয়তো যতটুকু চাচ্ছেন ততটুকু পারছেন না, তো এটা তো আমাদের সময় লাগবে। কিন্তু এই সময়টাতে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আসলে যে বাংলাদেশ ব্যাংক যে ডিরেক্টিভসগুলো দিচ্ছে, তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তো সেটার সুফল পেতে আমাদের আরও কিছুটা সময় লাগবে। এই ধারণাটা মনে রেখে আমরা যদি সহযোগিতা করি ব্যাংকগুলোকে, তাহলে আমি আশা করি যে যে ভয়ঙ্কর একটা লুণ্ঠন চলেছে বা একটা চাপের মধ্যে দিয়ে গেছে পুরো ব্যাংকিং খাত, তো সেটা থেকে কিন্তু ঘুরে দাঁড়াবে। একইভাবে আমরা জানি যে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতগুলোকেও আসলে অবসানের ব্যাপারে সরকার ভাবছে এবং প্রায় 9টি প্রতিষ্ঠান রয়েছে। সেখানেও তো গ্রাহক আছে এবং ওইখানে কিন্তু আবারও ওইখানে কিন্তু এক ধরনের নিশ্চয়তা এখনো যারা ওইখানকার গ্রাহক আছে তাদেরকে দেওয়া হয়নি। মানে এই যে এখন যে আবার 9টা প্রতিষ্ঠানকে একীভূত করে, বিশেষ করে এই সরকারের অল্প সময়ের মধ্যে 2 মাস আছে হয়তো, এটা কি ঠিক হবে কিনা? আমি মনে করি যে এখানে আরো আগে হাত দেওয়া দরকার ছিল। তার কারণ এদের যে পরিস্থিতি, এদের ব্যালেন্স শিটই খুঁজে পাওয়া যায় না, এদের যে ফাইন্যান্সিয়াল স্টেট কেমন, তারপরে এখান থেকে কারা ঋণ নিয়েছে, আবার ঋণ একবার নিলে সেটার ফেরত আসার কোনো চান্সই দেখা যায়নি, এরকম অনেক ঋণ আছে। তো এই খাতগুলো তো আসলে ব্যাংকের জন্য একটা কমপ্লিমেন্টারি রোল প্লে করছে, যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি কন্ট্রিবিউট করছে। কিন্তু এই জায়গাতে তেমন কোনো রেগুলেশনই ছিল না। এই ব্যাংকগুলোকে ঠিক করতে গিয়ে এই জায়গাটাতে আসলে বাংলাদেশ ব্যাংক হাত দিতে পারেনি। তো আমি মনে করি যে সময় কম আছে, বিষয়টা এরকম ভাবে দেখলে হবে না। তাদের শুরু করাটা খুব শক্তিশালী পদক্ষেপ যদি নেয়, তাহলে সেই সেক্ষেত্রে জায়গায় এটা ঠিক আসলে করতে আমরা পারবে। আলোচনা করতে চাই, যেহেতু সময় কম আছে, তার মানে এই গভর্নমেন্ট যতটুকু পারবে না পারবে, কিন্তু পরবর্তী সরকার কিভাবে করতে হবে সে ব্যাপারে আমরা আলোচনা করবো। একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, দুজন একটু থাকুন। দর্শক, চলছে বিজনেস টাইমস, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছে আমি রিয়াজ সাজান। আমরা আলোচনা করছিলাম ব্যাংক খাতে আগামী সরকারের চ্যালেঞ্জ প্রসঙ্গে এবং নানা ধরনের বিষয় এরই মধ্যে উঠে এসেছে। আমাদের সাথে আজকে আলোচনার জন্য রয়েছেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এম কামালউদ্দিন জসিম এবং আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। জনাব কামালউদ্দিন জসিম, আপনার কাছে আবার একটু আসতে চাই। বিরতির আগে আপনি আলোচনায় বলছিলেন যে আসলে ইসলামী ব্যাংকগুলোকে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয়েছে বা লুণ্ঠন করা হয়েছে গেল সরকারের সময়। তারপরও আমরা কিছুটা দেখলাম ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করা হচ্ছে এবং একইভাবে অনেকটাই হয়তো এই কাটিয়ে ওঠা গেছে। কিন্তু তার বাইরেও আমরা জানি ইসলামী ব্যাংক না যারা যারা জেনারেল ব্যাংকগুলো আছে সেখানেও এক ধরনের প্রবলেমের কথা আমরা শুনি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলছিলেন যে সেগুলোর দিকেও হয়তো উদ্যোগ নেওয়া হবে। কিন্তু যেহেতু একটা নির্বাচনের দিকে আগাচ্ছে, সেইটা আসলে কতটুকু এই গভর্নমেন্ট করে যেতে পারবে তার সেই ব্যাপারটা বলা যাচ্ছে না। কিন্তু এই ধারা কি অব্যাহত রাখতে হবে কিনা, আসলে অবস্থাটা কিরকম রয়েছে? জি, ধন্যবাদ আপনি এই সুন্দর একটি পয়েন্ট উত্থাপন করার জন্য। তো আপনি বলেছেন যে 5টি ইসলামী ব্যাংকে একীভূত করে সম্মিলিত ব্যাংক করা হয়েছে, সেটা অবশ্যই ভালো উদ্যোগ, সন্দেহ নেই। তো পাশাপাশি কনভেনশনাল ব্যাংকগুলোরও কিন্তু বেশ কয়েকটা ব্যাংক খুব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আপনারা জানেন সবাই। নাম বললে যদি বেসিক ব্যাংক, পদ্মা ব্যাংক, যেটা আগে ফার্মার ছিল, পরে ন্যাশনাল ব্যাংক, কমার্স ব্যাংকও আছে, এরকম বেশ কিছু কনভেনশনাল ব্যাংক আছে যারা এই সমস্যায় পড়েছিল। তো সেগুলো উদ্ধার করার জন্য কিন্তু আমার মতে এটা একই রকম পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে এই ব্যাংকে যারা ডিপোজিটর আছে, যারা সঞ্চয় রেখেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। তারাও তো এই দেশের নাগরিক, তাদের অধিকার সমুন্নত রাখার জন্য আমার মনে হয় সরকার এটা নেবে। এবং যদিও নির্বাচন আসছে, বলা হচ্ছে যে আসুক, নির্বাচন আসলে দেশ তো
থেমে থাকবে না, দেশ অ্যাজ ইউজুয়াল চলবে। আমরা আর মনে করি আর একটু বেটার স্ট্রাকচারে যাবে, তাই না? সরকার আসলে আরও একটু বেশি দায়িত্বশীল লোকরা ভালো কাজ করবেন। এখন স্টার্ট করতে কোনো বাধা নেই, মানে বেটার লেট ইজ মানে লেট ইজ বেটার দ্যান নেভার, মানে দেরি হোক বাট হতে হবে, হওয়া উচিত। আমি মনে করি স্টার্ট করা উচিত। স্টার্ট করলে যে পর্যায়ে যাক, বাকি পরবর্তী পর্যায়ে আসবে তারা দায়িত্বশীল যারা, তারা কাজে এগিয়ে নেবে। তা না হলে দেশের এই এক সেক্টরের কাজ একটা সমাধান হলো, আরেকটা সেক্টরের কাজ হলো না, এটা কিন্তু ঠিক না। আমি মনে করি আমরা এটাও দেখি যে বিশেষ করে সরকারি ব্যাংকগুলো যেগুলো আমাদের রয়েছে, সেখানেও কিন্তু গেল সরকারের সময় বড় বড় কোম্পানি, বেক্সিমকোর মতো কোম্পানিগুলো, জনতা ব্যাংক এক ধরনের প্রভাব ছিল। অন্যান্য জায়গায় আমরা এই প্রভাবগুলো লক্ষ্য করেছি, এবং সেটি তখন সেখানেও একটা বড় ধরনের লুণ্ঠন হয়েছে। সেখানে অবস্থাটা কিরকম? না, সেখানেও আগে আপনি যেটা, আমি হয়তো ওই ব্যাংকগুলির নাম বলিনি, আপনি বলেছেন, এরকম আরও কিছু ব্যাংক আছে, জনতা সহ আরও কিছু ব্যাংক আছে। অর্থাৎ এগুলি তারা যাচাই করেই নেবে, তাদের ব্যালেন্স শিট, তাদের ফিনান্সিয়াল হেলথ কন্ডিশন সব কিছু যাচাই বাছাই করে যখন দেখবে যে তারা এখন ভালো হতে পারছে না, তাদের ক্ষেত্রেও ব্যবস্থা নিলে আমি মনে করি যে খারাপ হবে না কিছু। কারণ হলো আমাদের এর আগেও যখন সর্বশেষ যখন 4th জেনারেশন ব্যাংক দেওয়া হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে মতামত চেয়েছিল। তখন গভর্নর মহোদয় বলেছিলেন যে এই ইকোনমির জন্য এতগুলি ব্যাংক দরকার নেই। তদুপরিও তখনকার অর্থমন্ত্রী বলেছিলেন যে এটা দরকার নেই ঠিক, কিন্তু এটা পলিটিক্যাল রাজনৈতিক কারণে দিতে হচ্ছে। বিষয়টি ঠিক, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে যদি দরকার হয় সেটাই মানা উচিত, কিন্তু দেশের রাজনৈতিক কারণে করা উচিত সেটা আমরা মনে করি না। যে মানে কিছু লোকের সুবিধার জন্য, কিছু লোককে প্রোভাইড করার জন্য, কিছু লোকে মানে পুনর্বাসনের জন্য আমরা ব্যাংক খাতকে এরকমভাবে রিস্কি করে দেবো, সেটা ঠিক না। আপনি জানেন যে এর আগে একটা নিয়ম ছিল, কয়েকটা নিয়ম ভাঙা হয়েছে। একটা নিয়ম ছিল এক পরিবারের সর্বোচ্চ 2 জন থাকতে পারবে, এবং সেটা পরপর 3 বছর করে 2 টার্ম থাকতে পারবে, 6 বছর। এরপরে অবশ্যই চেঞ্জ করতে হবে, ইভেন চেয়ারম্যান সহ। কিন্তু আনফর্চুনেটলি কিন্তু কোনো ব্যাংকের চেয়ারম্যান, নাম বলছি না, আপনারা হয়তো বুঝতে পারেন, কেউ 20-30 বছর অর্থাৎ দীর্ঘদিন থেকে একই চেয়ারম্যান রয়েছে, সেই আইনটাকে বাস্তবায়ন করা হয় নাই। পরপর 2 টার্মের বেশি একজন চেয়ারম্যান থাকতে পারবে না, সেই আইনটা কিন্তু আছে, আদালতে রিট করে এই কাজটি কিন্তু বেশ কিছু আইন তো এর মধ্যে পরিবর্তন হয়েছে। এটা কি এর মধ্যে এটা কাজ হচ্ছে, আমি যতদূর জানি বাংলাদেশ ব্যাংকের এটাও কাজ হচ্ছে। এই কাজগুলি একই পরিবার থেকে 2 জন সর্বোচ্চ থাকা উচিত, এবং পরপর 2 টার্মের বেশি নেওয়া উচিত, এবং চেয়ারম্যান ঘুরে এমনও আরও রেগুলেশন করা যেতে পারে, 2 বারের বেশি চেয়ারম্যান হবে না, সেটাও হতে পারে। তার মানে এটা যে একটা বিষয় এখানে ইন্টারেস্টিংলি থেকে যায়, আনঅ্যাড্রেস থেকে যায়, সেটা দেখেন। পেইড আপ ক্যাপিটাল হলো 400 কোটি টাকা, তার জন্য যদি 20 জনে যদি দেয়, তাইলে হয়তো 40 কোটি টাকা করে দিয়ে তারা ডাইরেক্টর হতে পারে। কিন্তু এখানে একটি ব্যাংকের, আমাদের ব্যাংকের কথাই ধরেন, আমাদের ব্যাংকের মানে পেইড আপ ক্যাপিটালের এগেনস্টে আমাদের টোটাল ডিপোজিট প্রায় 1,80,000 কোটি টাকা, 1,80,000 কোটি টাকা। তার মানে ব্যাংকের যারা মালিক পক্ষ, তাদের কন্ট্রিবিউশন হলো ধরেন 400 কোটি, যদি মানে রাউন্ড ফিগার ধরি, মানে ইনিশিয়াল এটা, সেই 400 কোটির এগেনস্টে সাধারণ মানুষ রাখলো 2 লক্ষ কোটি টাকা। 2 লক্ষ কোটি টাকার পক্ষ থেকে কোনো ডাইরেক্টর থাকবে না। ওই যে যারা 400 কোটি টাকা থাকলো, তারাই পুরো ব্যাংকের মালিক সাজবে, তারাই মালিক। এই যে ব্যাংকের মালিক কনসেপ্টটা আসলে একটা রং কনসেপ্ট। মানে জনগণ টাকা রাখছে, জনগণ হলো মালিক আসলে। এই একজন টাকা দিয়ে শুরু করার সময় কিছু টাকা দিয়ে শুরু করলো, বাকি টাকা তো সাধারণ জনগণ দিয়েছে। এই সাধারণ জনগণকে মালিক হওয়ার ব্যাপারে এম্পাওয়ার করার জন্য গভর্নমেন্ট মানে পদক্ষেপ নেবে, এটা আমাদের আশাবাদ থাকবে। আমরা এটা তো দেখলাম যে আসলে একটা বড় ধরনের লুণ্ঠন তো হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই গভর্নমেন্ট বলছিল যে অর্থ ফেরত আনা হবে বা অর্থ ইয়ে করা হবে, সেই প্রসেসিংও করছে এবং গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু বলছিলেন যে বেশ কিছু সম্পদ, বিশেষ করে ইংল্যান্ডে কয়েকটা জায়গায় ক্রপও করা গেছে। কিন্তু এই টাকা ব্যাংকে ফেরত আনা সম্ভব কিনা, ব্যাংকে আসবে কিনা, এটা একটা। আবার যারা আসলে লুণ্ঠন করে চলে গেছে বেক্সিমকোর মতো কোম্পানিগুলো, তাদের কিন্তু বিশেষ করে স্থাবর সম্পত্তিগুলো কিন্তু এখনো আছে। সেগুলো কি ব্যাংকের টাকা উদ্ধারের জন্য যথেষ্ট কিনা, কি বলবেন? এখানে আসলে কিছু অ্যাম্বিগুইটি আছে, দেরি হয়ে গেছে আমি বলবো। যে তার কারণ প্রথম দিকে যেরকম একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল গভর্নরের দিক থেকে, এবং গভর্নর নিজেও কিন্তু বেশ কয়েকটা জায়গাতে আসলে গেছেন, এবং IMF এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা হয়েছে। আসলে মানে ইংল্যান্ডে যেরকম আর কি, যে ইউকেতে যেরকম একটা উদ্যোগ নিয়েছিল, এবং তারাও কিন্তু খুব ইন্টারেস্টেড ছিলেন, তার কারণ তারা ইতিমধ্যে নিজেরা উদ্যোগী হয়ে কিন্তু বেশ কিছু সম্পদ জব্দ করেছেন। তো এখন তারা ইন্টারেস্টেড ছিল, কিন্তু আমরা বিভিন্ন রকমের সমস্যার কারণে কিন্তু আর সেটাকে কন্টিনিউ করতে পারিনি। এর মধ্যে যেটা সবচেয়ে দরকার ছিল সেটা হলো যে প্রমাণ অন্তত রেডি করা, আর অ্যাট দ্য সেম টাইম এই যে মিউচুয়াল লিগ্যাল অ্যাগ্রিমেন্ট যেটি, তো সেটা সম্পাদন করা। তো এটা ছাড়া আসলে এই ব্যাংকিং চ্যানেলে অর্থ নিয়ে আসাটা খুব কঠিন।
তার কারণ যখন আইনগত সহযোগিতা চুক্তি থাকবে তখন কিন্তু আমরা টাকা নিয়ে আসতে পারি। 30টি ফার্মকে এখানে এমপ্লয় করা হয়েছিল যে পুরো কাগজপত্র রেডি করার জন্য, কিন্তু এরপরে কি হলো সেটা তো আমরা জানি না। আমরা আসলে একটা ইনিশিয়েটিভ নিয়ে সেটা আসলে ট্র্যাকে রাখতে পারি না, এটা আমাদের খুব দুর্ভাগ্য। তবে অনেকখানি কাজ হয়েছে। আর ওই দেশের সরকারগুলো কিন্তু আগ্রহী এই পুরো বিষয়টা নিয়ে আসতে, তার কারণ বাংলাদেশ অনেক জায়গাতে টেস্ট কেস হয়েছে, এই জায়গাতে একটা টেস্ট কেস হতে পারে যে এই যে অর্থ পাচার হয়ে গেছে কিন্তু ফেরত এসছে, এরকম কিন্তু পৃথিবীতে এক ফিলিপাইন ছাড়া আসলে খুব একটা দেখা যায় না। বাংলাদেশে দেখার একটা সুযোগ ছিল, আমি মনে করি সুযোগ এখনো আছে। এই নির্বাচিত সরকার আমি মনে করি যে পুরো জিনিসটাকে এগিয়ে নেবেন। আর দ্বিতীয় বিষয়টা যেটা আপনি বললেন সেটি হলো যে আসলে এই যারা আসলে এই খেলাপি হয়েছেন, দেশের ভিতরে কেউ কেউ আছেন, হয়তো জেলে আছেন, তো তাদের সম্পদ কিভাবে আসলে আমরা এটাকে ক্যাশ করে মানে ক্যাশ করে তারপর আসলে এই পুরো যে ব্যাংক খাতের যেগুলো আসলে খারাপ অবস্থা আছে ব্যাংকগুলো, তো তাদের এখানে একটু শক্তিশালী অবস্থা করতে পারি। তো সেটার প্রক্রিয়াও জটিল, তার কারণ আমাদের যে অর্থঋণ আদালত সেটা কিন্তু খুব একটা শক্তিশালী নয়। আমার যেটা প্রথম থেকে সাজেশন ছিল যে এই নতুন সরকার ক্ষমতা আসার পর থেকে, সেগুলো একটা স্পেশাল ট্রাইব্যুনাল করা, তো করে কিন্তু খুব দ্রুত এটাকে আসলে সেল করা। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে অনেক ঋণ চলে গেছে, হাজার হাজার কোটি টাকা ঋণ চলে গেছে, কিন্তু তার কোনো আসলে কোলেটারাল দেওয়ার মতো অবস্থা নেই, ফেক কোলেটারাল দিয়ে হয়েছে, যে আসলে কোনো সম্পদ নেই, কিছু নেই, ওইগুলোকে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। এবং এই পুরো প্রক্রিয়ার মধ্যে দুঃখজনকভাবে ওই ব্যাংকগুলোরও কিছু কিছু অসাধু কর্মকর্তা জড়িত ছিলেন। হ্যাঁ, তো এই পুরো জিনিসটাকে আসলে একটা অডিটের আওতায় নিয়ে আসা খুব ইম্পর্টেন্ট, যে আসলে কোথায় গেল, কিভাবে গেল, এবং আসলে কিভাবে জিনিসটাকে নিয়ে আসা যায়। আমাদের দেশে আরেকটা বড় সমস্যা হলো যে এখানে কোনো থার্ড পার্টি নেই, কোনো একটা এজেন্সি নেই যারা আসলে এই পুরো জিনিসটাকে ডিল করতে পারবেন, এই পুরো সম্পদটাকে নিয়ে তারপর তারা সেল করতে পারবেন। কে যাবে? তার কারণ যে ভয় আছে, মানে পরে সরকার আসলে কি হবে না হবে, কারা আসে আবার তাদের বিপদ করে দেয়। তো এই কারণে আমাদের আসলে এখন যেটা দরকার সেটা হচ্ছে যে আমি জানি না এই সরকার থাকা অবস্থা এটা করতে পারবে কিনা, অন্তত এই এজেন্সিটা ক্রিয়েট করা যায় কিনা, যে যারা আসলে এই সমস্ত জিনিসগুলোকে ডিল করবে, করে তারপরে এই সম্পদটাকে ক্যাশ করতে পারবে। তো আমি মনে করি যে উদ্যোগ অনেক নেওয়া হচ্ছে, কিন্তু সময় খুবই কম। এই আমরা হয়তো আশা করব যে পলিটিক্যাল পার্টিগুলো যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করছেন, তো তারা যেন তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে খুব ক্লিয়ার করে বলেন যে এই দুটো জায়গাতে তারা কি করবেন, যে অর্থ ফেরত আনা, এবং একই সঙ্গে এই যে যদি কেউ এরকম উইলফল ডিফল্টার হয়, তো তাদের এই যে সম্পদ সেগুলোকে বাজেয়াপ্ত করে তো সেটাকে আসলে আবার ক্যাশ করে তারপরে হচ্ছে যে এই ব্যাংকগুলোকে ফেরত নিয়ে আসা। একটু আপনার কাছে আবার আসতে চাই জনাব কামালউদ্দিন জসিম, যেটা হচ্ছে বলছেন যে এখন আসলে নির্বাচনের দিকে আগাচ্ছে, নির্বাচন ইশতেহার তৈরি হওয়ার কথা রয়েছে অলরেডি। বিএনপি 31 দফা এক ধরনের তাদের একটা প্ল্যানিং দিয়েছে, এখানে অর্থনীতির বিষয়গুলো রয়েছে। তো আপনার কাছে জানতে চাই যে আগামীতে যারা নির্বাচনে আসছে তাদের ইশতেহারে ব্যাংক খাতের জন্য উল্লেখযোগ্য কি থাকা উচিত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। হ্যাঁ, ইশতেহার তো আমরা বিএনপির ইশতেহার দেখেছি, সেখানে 31 দফা, সেখানেও কিছু কথা আছে, কিন্তু আপনি যেটা প্রসঙ্গ উত্থাপন করেছেন এটি খুবই পার্টিনেন্ট বিষয়, যে এই বিষয়ে আসলে ক্লিয়ার তাদের একটা বক্তব্য থাকা আমরা আশা করি। যেই পার্টি আসুক, যারা যারা এখন নেক্সট নির্বাচন করবে, তাদের বক্তব্য ক্লিয়ার থাকতে হবে যে তারা এই বিশেষ করে যে দুটি বা তিনটি পয়েন্ট, আরও কিছু পয়েন্ট আছে, মানে রিকভারির জন্য কত ধরনের পদক্ষেপ তারা নেবে এবং কিভাবে তারা ইফেক্টিভলি দ্রুততম সময়ের মধ্যে কাজটি করবে, এটা দরকার। আমরা আশা করছিলাম, যেটা মাহফুজ ভাই বলেছিলেন, যে আশা করছিলাম যে খুব দ্রুত হবে। আসলে বাংলাদেশের কনটেক্সটে দ্রুত আশা করলেও বাস্তবে এটা হয় না বিভিন্ন কারণে। এর জন্য আমাদের আদালতের জনসংখ্যা কম আছে আমাদের মনে হয়। আমরা যেটা দেখেছি, চিটাগাংয়ে মাত্র একটি অর্থঋণ আদালত ছিল, পরে আরেকটি হয়েছে আমি জেনেছি। এখানে ধরেন আরও 4-5টা দরকার, আর সারা দেশেই আরও এই অর্থঋণ আদালতটা বাড়ানো দরকার। কারণ এক একটা মামলার পরে পরবর্তী যে ডেট হয় 2-3 মাস পরে, 4 মাস পরে ডেট হয়, এটা সেটেল করতে 5-7টা ডেট হলে 2 বছর চলে যায়। তো এই জন্য আমাদের এইটাকে বাড়ানো দরকার। আরেকটা কমিশন দ্রুত বিচারের জন্য এই আদালত অর্থঋণের জন্য, যেহেতু অর্থঋণ আছে ঠিকই, আরও দ্রুত বিচারের জন্য বড় বিগ কর্পোরেট লোন ডিফল্টারের জন্য আরেকটি কোনো করা যায় কিনা সেটা বিবেচনা করা আমি মনে করি প্রয়োজন, তাহলে এটা সম্ভব হবে। আর ফরেন যে এটা ক্যাপিটাল ফ্লাইট হয়েছে, বিদেশে টাকা পাচার হয়ে গেছে, সেগুলি আনার জন্য যে পদক্ষেপগুলি নিচ্ছে, কিন্তু আসলে এতটা স্লো হবে আমরা এটা ভাবি নাই। আমরা ভাবছিলাম এটা দ্রুততম সময়ের হবে। তারপর আমরা আশাবাদী, আমাদের ব্যাংক থেকেও ধরেন বিভিন্ন যারা গ্রাহক তাদের সম্পত্তি যেগুলি মর্গেজ ছিল সেগুলি আমরা জব্দের প্রক্রিয়াতে আছে, বেশিরভাগই অনেকগুলি। আমরা আশা করি যে এটা একটি দ্রুত গতির একটা বিষয় থাকবে এবং এই যে আমলাতান্ত্রিক বিষয়গুলো থাকে, ঝুলে যায় জিনিসগুলো, সেগুলো থাকবে না। আরো একটি বিরতি নেওয়ার সময় হচ্ছে, একটু দুজনেই থাকুন।
দর্শক, চলছে বিজনেস টাইম, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছে আমি রিয়াজ হাসান। আমরা আলোচনা করছিলাম ব্যাংক খাতে আগামী সরকারের চ্যালেঞ্জ প্রসঙ্গে এবং বেশ কিছু বিষয় আমাদের এর মধ্যে আলোচনা উঠে এসেছে। আমরা আলোচনার জন্য আজকে এখানে আছেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এম কামালউদ্দিন জসিম এবং আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। দুজনকে আবার একটু স্বাগত জানাচ্ছি। আমরা বেশ কিছু বিষয় আলোচনা করছিলাম, তবে মূলত আমরা দেখছিলাম গেল কিছুদিন আগে গভর্নর বেশ কিছু বিষয় খুব ওপেন আলোচনা করছিলেন সাংবাদিকদের ইয়ারএফের একটি প্রোগ্রামে। সেখানে তিনি ব্যাংক খাতের স্বাধীনতার প্রসঙ্গে, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন বা স্বাধীনতার বিষয়টি বারবার বলছেন। উনি বলছেন যে প্রয়োজন এই খাতে তারা ব্যাংকে যারা আছেন তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবেন। যাই হোক, তিনি আসলে স্বাধীনতাটা চাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের। তো এইটা আসলে কতটুকু জরুরি সেটা আপনি কিভাবে দেখেন, এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু আছে ওই সময়ের ভিতরে এটা করা সম্ভব কিনা, বা এই দাবিটা আসলে কিভাবে দেখছেন? না, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে বাংলাদেশ ব্যাংকের মানে অথরিটি কতটুকু থাকবে। আমরা তো অতীতে দেখতে পেয়েছি যে আসলে এখানে যদিও বলা হচ্ছিল যে এটা কি দেশের কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু সারা পৃথিবী জুড়ে কেন্দ্রীয় ব্যাংক যেভাবে কাজ করে, যেরকম সেটা স্বাধীনতা নিয়ে স্বায়ত্তশাসন থাকে সেখানে, তো বাংলাদেশে কিন্তু সেটা হয় না। এটা অত্যন্ত দুঃখজনক। অনেক সময় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, তারপরে বিভিন্ন কোয়ার্টার থেকে যে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয়, এতে করে আসলে পুরো ব্যাংকিং খাতে কিন্তু শৃঙ্খলা ধরে রাখা যায় না। সেখানে স্বচ্ছতা জবাবদিহিতার অভাব থাকে। এবং একই সঙ্গে এই যে ব্যাংকিং খাতের যে একটা বিপর্যয় হয়েছে গত প্রায় ১.৫ দশকে, তো এবং সেখান থেকে যে পরিমাণে স্ট্রাগল করছে এখন বাংলাদেশ ব্যাংক যে পুরো ব্যাংক খাতে শৃঙ্খলা নিয়ে আসতে, তো সেই পর্যায়ে কিন্তু পড়তে হতো না যদি এই বাংলাদেশ ব্যাংকের একটা স্বায়ত্তশাসন থাকতো। তাই আমি মনে করি যে এই প্রশ্নটাকে অবশ্যই উত্থাপন করতে হবে, এবং যে এই সংসদ যেটা আসবে আগামীতে, তো নতুন করে যদি আমাদের কোনো একটা আইন এখানে প্রণয়ন করা দরকার হয় সেটা করতে হবে। তার কারণ আইনগত একটা মানে লিগাল সেফগার্ড তো দিতে হবে তাকে, যে তারা যাতে ইন্ডিপেন্ডেন্টলি মনিটারি পলিসি এবং অন্যান্য যে সমস্ত পলিসি এবং এই যে পুরো ব্যাংকিং খাতের যে শৃঙ্খলা সব দিক থেকে তারা যেন স্বাধীনভাবে এখানে তারা কাজ করতে পারে, তো সেটা আমাদের নিশ্চিত করতে হবে। এই প্রসঙ্গে আমরা একটু সম্প্রতি নিউজ করতে গিয়েও যেটা দেখেছি যে বিএনপি তাদের ৩১ দফায় বলছে যে অর্থনীতিকে বিকেন্দ্রীকরণ করা হবে, যে কেন্দ্রীভূত যেই ইয়েটা থাকে, নিয়ন্ত্রণটা থাকে, সেটা কমানো হবে। মানে যেহেতু আমরা আগামী সরকার বলছি, হয়তো অন্যান্য দলগুলোর ইশতেহার আসলে তাদের এটা বোঝা যাবে। এই যে বিকেন্দ্রীকরণের কথা তারা বলছে, যারা আগামীতে নির্বাচন করতে চায়, তাদের এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, বিকেন্দ্রীকরণ তো একটা স্বাভাবিক বিষয়। মানে ধরেন এটা তো একটা যে প্রক্রিয়া সেগুলো বিভিন্ন সময় চলমান থাকে, যে ঠিক আছে ঢাকায় সব কিছু থাকবে না, হয়তো পেরিফেরি যেটা আছে ডিভিশনাল বা অন্য জায়গা থেকে সিদ্ধান্ত আসবে। কিন্তু আমাদের এখানে যেটা সবচেয়ে বড় প্রশ্ন, এবং সেই বিষয়ে একদম পরিষ্কার করে বলে দেওয়া উচিত আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে, যে এই বাংলাদেশ ব্যাংককে স্বায়ত্তশাসন দেওয়া হবে। এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা সিগন্যাল যাবে যে না, ভবিষ্যতে আর এই কোনো কিছু করা যাবে না এই জায়গাটাতে। তো এই জায়গাতে পরিষ্কার করতে আমার মনে হয় যে কোনো সমস্যা নেই। আর অন্যান্য জায়গাতে যে বিকেন্দ্রীকরণ সেটা চলে থাকলো, এবং বাংলাদেশ ব্যাংকের যে ব্রাঞ্চগুলো সেটা বিভিন্ন জায়গাতে কাজ করবে, এবং প্রয়োজনে এটা এই যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের মতো করে যদি তৈরি হয়, মানে ইউএসএ যেটা আমরা দেখতে পাই, তো এটা হলে দেখা যাবে কি তখন কিন্তু পুরো ব্যাংক খাতটা আবার খুব যে শক্তিশালী হবে। এবং ব্যাংকটাকে বলা হয় যে পুরো ইকোনমির কিন্তু হার্ট, মানে এটা কিন্তু এই যে যেরকম হার্ট যেরকম ব্লাড পাম্প করে, এটা কিন্তু পুরো ইকোনমিতে টাকা দিয়ে কন্ট্রিবিউট করে যে ব্যবসা বাণিজ্য। সেক্ষেত্রে আমরা একটু শেষের দিকে আছি, আমরা একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আসলে আগামীতে এই খাতের জন্য চ্যালেঞ্জ কি কি রয়েছে, এবং কোন কোন জায়গায় সরকারকে কাজ করতে হবে, এই সরকার কিংবা আগামী সরকার আসলে কি করতে হবে? হ্যাঁ, আমি মনে করি যে প্রথম যে কাজটা যেটা করতে হবে সেটা হলো যে এই যে অনেকগুলো ব্যাংক কিন্তু দুর্বল অবস্থাতে আছে। 5টা ব্যাংকে আমরা মার্জার অ্যাকুইজিশন করলাম, কিন্তু বাকি যে ব্যাংকগুলো দুর্বল অবস্থাতে আছে সেগুলো একটা ইন্টারন্যাশনাল অডিট দরকার। তো কিছু ব্যাংকের অডিট হয়েছে, কিন্তু এই অডিটটা যদি করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে ব্যাংকের প্রকৃত চিত্র বের হয়ে আসবে যে কি অবস্থায় আছে, সেখানে কত দুর্নীতি হয়েছে, এটা একটা। আর অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। তো এটা হয়তো এই সরকারের পক্ষে এটা সম্ভব হবে না এই সময়ের মধ্যে, কিন্তু পরবর্তী যে সরকার আসবে তাদের দিক থেকে এরকম একটা শাস্তির যদি আমরা একটা উদাহরণ তৈরি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে কেউ এই ব্যাংক খাতে যেরকম হস্তক্ষেপ করে তারপরে যে বিপুল পরিমাণ অর্থ পাচার, কেলেঙ্কারি এগুলো করতে পারবে না। আর তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে ব্যাংকের সঙ্গে অর্থনীতির অন্যান্য যে সমস্ত খাতগুলো আছে, বিশেষ করে যে আর্থিক খাত, সেখানে পুঁজিবাজার আছে, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, তারপরে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো আছে, সেগুলো একটা স্ট্রং লিঙ্কেজ তৈরি করা। তো সেটা করতে হবে। আর ফোর্থ যেটা কাজটা আমি বলবো যে ফাইনাল যেটা, সেটা হলো মনিটারি পলিসিটাকে আর একটু রিভিজিট করা, এটা একটু ফ্লেক্সিবিলিটি নিয়ে আসা, এখানে ইন্টারেস্ট নিয়ে কথাবার্তা আছে, ব্যবসায় তার একটু কন্ট্রিবিউশনটা
এই বা বিনিয়োগ নিয়ে আসা। তো সেই জায়গাগুলোতে আমি মনে করি যে খুবই স্ট্রং একটা রোল যাতে প্লে করতে পারে সেই কাজগুলো করতে হবে। বলা হচ্ছিল যে অর্থনীতিতে যদি ভালো থাকে তাহলে সুদের হার কমিয়ে আনা হবে, এই ধরনের কথা কিন্তু বলা হচ্ছিল। না, ওইটা বলা হচ্ছিল, কিন্তু আবার দেখা গেল যে আমাদের এক্সটার্নাল ইন্টারফারেন্সও হচ্ছে। আইএমএফ এসে বলে দিচ্ছে যে না, ইনফ্লেশন যদি 7% হয় তাহলে সেক্ষেত্রে হয়তো ইন্টারেস্ট রেট কমানো যাবে, কিন্তু আসলে তো বাংলাদেশ ব্যাংকেই সিদ্ধান্ত নিতে হবে অর্থনীতির স্বার্থে। একটু আপনার কাছে আসতে চাই যে আসলে প্রায় যেহেতু শেষের দিকে আছি, আগামী সরকার কিংবা এই সরকারি যতদিন আছে চ্যালেঞ্জগুলো কি 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 করতে হবে আসলে ব্যাংক খাতের জন্য আপনার সাজেশন অনুযায়ী? ধন্যবাদ। চ্যালেঞ্জ তো আসলে ব্যাংক খাত সংস্কার করার জন্য আসলে অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে ধরেন বড় একটা চ্যালেঞ্জ হলো এনপিআই রিকভারিটা, মানে খেলাফি আদায়, যে খেলাফি আদায় যে রয়ে গেল এখনো আনঅ্যাড্রেসড এবং মানে কালেক্টেড অনেক অ্যামাউন্ট রয়ে গেছে সব ব্যাংকের জন্যই, এবং বিশেষ করে এই ইসলামী ধারার ব্যাংকগুলো তো সেগুলোরও রয়েছে। এইটা বড় একটা ব্যাপার। আরেকটা হলো যে গুড গভর্নেন্স এনশিওর করা। গুড গভর্নেন্স কিন্তু আসলে আমরা বলবো যে আমাদের ব্যাংক খাতগুলিতে ছিল না। আমরা চেষ্টা করতেছি রিভাইভ করতে। সবগুলি ব্যাংকেই এখন গুড গভর্নেন্স দরকার এবং করাপশন ফ্রি একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করা দরকার, করাপশন ফ্রি। আরেকটা যেটা হলো যে এই যেটা ভাই বলেছেন যে যারা এই দুর্নীতির সাথে যুক্ত ছিলেন তাদের শাস্তিটা এনশিওর করতে হবে, সেটা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। কারণ জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাইড, যেটা দেরি হলেই এটা মানে না হওয়ার সম্ভাবনা এসে যায় আর কি। সে কারণে যত দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব ততই ভালো হবে। আর যেটা বিকেন্দ্রীকরণের কথা বলছেন সেটাও আসলে ভালো। বিকেন্দ্রীকরণ সব ক্ষেত্রেই দরকার, শুধু অর্থনীতি না, সব ক্ষেত্রেই দরকার। বিকেন্দ্রীকরণ অবশ্যই সবসময় ভালো বয়ে আনে, কিন্তু সেক্ষেত্রে আবার একটা চ্যালেঞ্জ রয়েছে, মনিটরিং প্রবলেম হয়ে যেতে পারে। এই স্ট্রং মনিটরিং সিস্টেম যদি এনশিওর করতে না পারি তাহলে কিন্তু ওই বিকেন্দ্রীকরণ আবার মাঠে মারা যাবে, তখন আরও হিতে বিপরীত হয়ে যাবে। সেজন্য আমার বিকেন্দ্রীকরণের আগে আমরা কিভাবে মনিটরিং সুপারভিশনটা এনশিওর করবো সেটা আগে মানে নির্ধারণ করে তারপরে যদি আমরা আগাই তাইলে মনে হয় ভালো হবে। আর সবচেয়ে সর্বক্ষেত্রে রেগুলেটরি বডির মানে সজাগ দৃষ্টি, মানে ভিজিলেন্ট থাকা, যেটা ধরেন আমাদের সেন্ট্রাল ব্যাংক বলেন, এসিসি বলেন, গভর্নমেন্ট বলেন, বিভিন্ন এজেন্সি যারা রেগুলেটরি বডি হিসেবে কাজ করে তাদেরকে আরও শক্তভাবে কাজ করতে হবে, এবং সেখানেও দুর্নীতির প্রভাব যেন না থাকে। এটা বলার অবকাশ রাখে না যে দেশে এত ঘটনা ঘটে গেল, সেক্ষেত্রে কিভাবে হলো, কার চক্ষু মানে গভর্নমেন্ট থেকে এটা এক ধরনের সাপোর্ট নিশ্চয়ই ছিল। এক্স্যাক্টলি সে কথাটাই আর কি ইনডাইরেক্টলি চলে আসে যে আসলে গভর্নমেন্ট যদি এই সাপোর্টটা না করতো, সুযোগটা না দিত, তাহলে কিন্তু হতো না। এখন যেই জায়গাগুলি তাদেরকে সুপারভিশনের আওতায় আনা দরকার, যেই এজেন্সিগুলি এগুলি দেখাশোনা করার দায়িত্ব রয়েছে, প্রত্যেককে সজাগ দৃষ্টি থাকতে হবে। এই সজাগ দৃষ্টি যেন থাকে, সেজন্য টপ অথরিটি এবং একদম মানে টপ অফ দ্য হেড অফ দ্য স্টেট থেকে একটা সুপারভিশন থাকা দরকার, যে তাতে তারা সুপারভিশন ঠিকমতো হয়, যে দুর্নীতি না হয়। আপনি কোনো মন্তব্য করবেন কিনা একেবারে শেষের দিকে আছে? আমি মনে করি যে আসলে অতীতে আমরা যে দেখেছি আর কি, যা তিক্ত অভিজ্ঞতা হয়েছে সেটা যেন রিপিট না করে। আমরা আর এই অতীতের ব্যাংক লুণ্ঠন, তারপর এখানে কেলেঙ্কারি, অর্থ পাচার, এটা আর দেখতে চাই না। এবং ব্যাংক খাত যেন এই রাজনৈতিক বা অন্য যে কোনো প্রভাব মুক্ত থাকে এবং এটা থেকেই যেন কাজ করতে পারে, সেটি আমাদের আশা থাকবে। রাজনৈতিক প্রভাব মুক্ত থাকার ব্যাপারটি আপনারা বারবার বলছিলেন এবং যেই বিষয়গুলো বারবারই এখানে উঠে এসেছে, দর্শক আমাদের আলোচনার শেষের দিকে যে প্রসঙ্গগুলো বারবার উঠে এসেছে সেটি আসলে ব্যাংক খাতের যে নতুনগুলো বেশ কিছু কোম্পানি এখনো ব্যাংকগুলো এখনো দুর্বল অবস্থা আছে সেগুলোকে মার্জারের বিষয়টি, এবং একটি প্রভাব মুক্ত, একটি বিশেষ রাজনৈতিক প্রভাব মুক্ত একটি ব্যাংকিং খাত প্রয়োজন। এবং বলা হচ্ছিল যে বাংলাদেশ ব্যাংকে আরেকটু স্বায়ত্তশাসিত করা এবং এই ব্যাপারে একটি দিক নির্দেশনা দেওয়া, তাহলে কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংকও তার নিজস্বভাবে কাজ করতে পারে। তবে স্ট্রং মনিটরিং এর কথা বলছে, যেই করুক মনিটরিংটা যেন দুর্বল না হয় সে বিষয়ে কিন্তু উঠে এসেছে আলোচনায়। অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আগামী দিন আবারও নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো প্রসঙ্গে আলোচনা করবো আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সঙ্গেই থাকুন।